কমিউনিস্ট পার্টি শেষ পর্যন্ত পাকিস্তান প্রতিষ্ঠাকে সমর্থন করেছে এই যুক্তিতে যে মুসলমানরা মাইনরিটি, সুতরাং মাইনরিটিদের পক্ষে আমরা আছি। এই যে স্থূল বিবেচনা, এটা তো মার্কস এঙ্গেলস তাদের চিন্তার সঙ্গে খাপ খায় না। এই যে ভারতে সাম্প্রদায়িকতাবাদ আসলো, এইটা মোকাবেলা করার জন্য কোনো উপযুক্ত চিন্তা, বাস্তবসম্মত চিন্তা কমিউনিস্ট পার্টির মধ্যে তখন দেখা দেয়। এই বিপ্লবের কর্মকাণ্ড আরও অন্তত 20 বছর আগের থেকে চলে আসছে। এই 1789 যখন সম্রাটকে ক্ষমতাচ্যুত করে বিপ্লবীরা ক্ষমতা দখল করেছেন সেই সময়, এবং এই বিপ্লবীরা ক্ষমতাসীন হয়ে আত্মঘাতী কাজকর্ম করতে করতে প্রায় সমস্ত শক্তি তারা ব্যয় করে ফেলেছিলেন। আত্মঘাতী মানে একদল ক্ষমতাসীন হয়েছে, কয়েকবার যেতে না যেতেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে এবং তাদের অনেককে ফাঁসি দিয়েছে। আবার নতুন যারা গেছে তাদেরও একই ভাগ্য হয়েছে যে যাদের সঙ্গে সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন, তারাই প্রাণদণ্ড দিয়ে তাদেরকে হত্যা করেছে। কিন্তু ফরাসি বিপ্লবের যে স্পিরিট, এই ভোল্টেয়ার, রুশো, আরও লেখক আছেন, তাদের এই স্পিরিটটা খুব মানে কি বলে মহিমান্বিত হয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশকে প্রভাবিত করেছে। আর আমাদের ভারতবর্ষে, এশিয়ার আরও কোনো দেশে ফরাসি বিপ্লবের স্পিরিট তখন প্রসারিত হয়। ওই সময়েও কিন্তু ন্যাশনালিজম এই ধরনের কথা আসেনি, ফ্রান্সে আসেনি, ইংরেজিতেও আসেনি। রাজনৈতিক দিক দিয়ে ফ্রান্স বরং একটু বেশি অগ্রসর ছিল লেখার জগতেও। আর দার্শনিক বৈশিষ্ট্য ওই জার্মানির লেখকদের ছিল। তো এই বাস্তবতার মধ্যে ন্যাশনালিটি, ন্যাশনালিজম, ন্যাশন স্টেট এই সম্পর্কে মোটামুটি একটা পরিচ্ছন্ন ধারণা নিয়ে এই ভাষার ভূমিকা বিচার করতে হবে। একটা কথা হলো যে ন্যাশনাল আইডেন্টিটি বা জাতীয় পরিচয় কেবল ভাষার মধ্য দিয়ে প্রকাশ পায় না। ভাষা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতি পরিচয়ের জন্য, জাতির ধারণা অর্জনের জন্যে। কিন্তু ল্যাঙ্গুয়েজের বাইরেও, যেমন ধর্ম, এটাকেও বাদ দেওয়া যায় না। নানাভাবে ধর্মীয় জাতীয়তাবাদও হয়েছে। তারপরে ধরেন ভৌগোলিক যে বৈশিষ্ট্য একটা জাতি, এটাও খুব ফান্ডামেন্টাল। সবার আগে যে একটা নির্দিষ্ট ভূখণ্ড, চারপাশে পাহাড়, পর্বত, সমুদ্র, মরুভূমি ইত্যাদি দ্বারা পরিবেষ্টিত, এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার কষ্টকর। এবং যখন আধুনিক এই যান্ত্রিক সভ্যতা না আসছে, স্টিম ইঞ্জিন প্রথম আবিষ্কৃত হয়েছে এবং তার মধ্য দিয়ে প্রথম শিল্প বিপ্লব, পরে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, দ্বিতীয় শিল্প বিপ্লব, ধাপে ধাপে বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কালে আছি, এটা বলা হয়। তো এইখানে রাষ্ট্র, জাতি, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বায়ন, এইসব কথা সামনে এসেছে। এই বিশ্বায়নের যুগে জাতি, রাষ্ট্র এগুলোর কোনো গুরুত্ব নেই। এখন বিশ্ব নাগরিকত্ব অর্জন করা, বিশ্ব নাগরিকত্বের গুণ অর্জন করা, এইটাই কর্তব্য মানুষের। এরকম কথা অনেকে লিখছেন আমাদের দেশে, ভারতে, ইউরোপেও। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখছি রাষ্ট্র সহজেই অল্প সময়ের মধ্যে, আগামী 100 বছরের মধ্যে বা আরও বেশি সময় বিলুপ্ত হয়ে যাবে, বোধহয় এমনটা হবে না। যতই আবিষ্কার, উদ্ভাবন হোক, যে অঞ্চলে যার জন্ম, সেই অঞ্চলের ভাষা, সেই অঞ্চলের সংস্কৃতি, সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, এগুলোর বাইরে চলে যাওয়া মানুষের পক্ষে খুব কঠিন। যারা দেশ বিদেশে চলে যাচ্ছেন, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই তো গেছেন পৃথিবীর বহু দেশে, তারা সেখানে ঠিক কোনো পরিচ্ছন্ন আইডেন্টিটি নিয়ে চলতে পারছেন না। বাংলাদেশে থাকলে হয়তো তাদের আয় কম হতো, কিন্তু এখানে যে সুযোগ সুবিধা এবং মানবিক মর্যাদা ছিল, সেটা ভুলাংশে ইউএসএ কিংবা ইউকেতে, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, আরও নানান দেশে সেই রকম মর্যাদা নিয়ে তারা নেই। দেশে আসলে কথাবার্তা বললে কখনো কখনো তারা সেটা উল্লেখও করেন। তা এরকম একটা বাস্তবতা। আমার ধারণা যে রাষ্ট্র আগামী অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এবং মানুষ বিশ্ব নাগরিকত্ব অর্জন করবেন, এটা একটা বিমূর্ত ধারণা এবং বাস্তবসম্মত অনুমান নয়।
রাষ্ট্র থাকবে, জাতি থাকবে, একটা বিরোধের মধ্যে ঐক্যও থাকবে, এবং যারা ঐক্যের মধ্যে থাকবে না তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম একটা বাস্তবতা। তো এখন এই যে কথাটা যে ন্যাশনাল বিল্ডিং কী করে করা যাবে, অর্থাৎ জাতীয় চেতনা, জাতীয় চিন্তা, জাতীয় বৈশিষ্ট্য কী করে একটা জনগণের মধ্যে গড়ে তোলা যাবে, এখানে দুইটা ব্যাপার দেখি। একটা হলো সচেতন চেষ্টার দ্বারা জাতি গঠন, আর আরেকটা হলো যে ভৌগোলিক বাস্তবতা এবং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলোর মধ্য দিয়ে জাতি গঠিত হওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন আমাদের পাকিস্তানকালে পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির জন্য মুসলিম লীগ সরকার যথাসাধ্য চেষ্টা করেছেন, অর্থ ব্যয় করেছেন, কিন্তু পাকিস্তানি জাতীয়তাবাদ এখানে গড়ে ওঠেনি। রাষ্ট্র পাকিস্তান আগে প্রতিষ্ঠিত হয়েছে, পরে পাকিস্তানি জাতীয়তাবাদ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাকিস্তানি জাতীয়তাবাদ এখানে বলা যায় একটুও কার্যকর করতে পারেনি। আমরা পূর্ব বাংলার বাঙালি এই হিসেবে জাতীয়তাবাদী চিন্তা চেতনা ভিন্ন, এবং এই ধারায় অল্প সময়ের মধ্যেই বলবো পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাতে একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা গেছি, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এবং একটা নেতৃত্ব অবলম্বন করেও আমরা অগ্রসর হয়েছি। এইরকম আগে রাষ্ট্র গঠন করে জবরদস্তিমূলক রাষ্ট্র, পরে জাতীয়তাবাদ সৃষ্টি করে জনসাধারণকে ঐক্যবদ্ধ রাখা, সন্তুষ্ট রাখা, এটা খুব অনুসন্ধান করে ইউরোপে বা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে না। একটা নির্দিষ্ট ভূভাগ, পাহাড়, পর্বত, সমুদ্র, মরুভূমি এগুলোর দ্বারা পরিবেষ্টিত, এবং এই পরিবেষ্টন অতিক্রম করে অন্য জায়গায় যাওয়া সহজ না, বেশ কঠিন, অনেক দিক দিয়ে যাওয়াও যায় না। আর এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে যে অবস্থা ছিল, যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দ্বিতীয় ধারা, তখন অনেক কিছুই সম্ভব হয়েছে, সহজ হয়েছে। কিন্তু এটা তো সেদিনের ব্যাপার, তার আগে তো হাজার হাজার বছর ধরে মানুষের ইতিহাস আছে। বিজ্ঞানের আবিষ্কারের ফলে ক্রমাগত আবিষ্কারও বাড়ছে, এবং মানুষের চিন্তাভাবনা, জীবনযাত্রার প্রণালী এইগুলোও উন্নত হচ্ছে। তবে এখানে বুঝতে হবে যে এই কমিউনিস্ট পার্টি শেষ পর্যন্ত পাকিস্তান প্রতিষ্ঠাকে সমর্থন করেছে এই যুক্তিতে যে মুসলমানরা মাইনরিটি, সুতরাং মাইনরিটিদের পক্ষে আমরা আছি। এই যে স্থূল বিবেচনা, এটা তো মার্কস অ্যাঙ্গেলস তাদের চিন্তার সঙ্গে খাপ খায় না। এই যে ভারতে সাম্প্রদায়িকতাবাদ আসলো, এই সাম্প্রদায়িকতাবাদ মানে আমি যেটাকে বলছি হিন্দু মুসলমান বিরোধ, এইটা মোকাবেলা করার জন্য কোনো উপযুক্ত চিন্তা, বাস্তবসম্মত চিন্তা কমিউনিস্ট পার্টির মধ্যে তখন দেখা দেয়। আজকেও আমাদের বাংলাদেশ যে অবস্থার মধ্যে আছে, এই অবস্থা থেকে উন্নততর অবস্থায় যেতে হলে জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে বাংলাদেশকে একটা জাতি রাষ্ট্ররূপে গড়ে তুলতে হবে। এখন অনেকে বলেন যে বাংলা অনেকটা তো, অর্ধেকটা তো ইয়ে হয়ে গেছে, ভারতের সঙ্গে আছে। সেটা ঠিক যে বাংলাদেশের অন্তত 1/3 অখণ্ড বাংলা, 1/3 ভারতে, আর 2/3 কি তার চেয়েও বেশি এই বাংলাদেশে আছে। তো এইটা এখন তো আর যুদ্ধ করে এটা ওইটা করে কারো পক্ষেই মানে ওই পশ্চিমবঙ্গ জয় করতে যাওয়া উচিত না, সম্ভব নয়। আলাদা রাষ্ট্র হয়ে চলছে তারা থাকুক। এই যে আগরতলা, সেখানেও বাংলা ভাষা আছে, এবং আগরতলায় রাষ্ট্রভাষা হিসেবেই বাংলা ভাষা অনেক আগে থেকে আছে। তা আগরতলার ওইটা একটা ক্ষুদ্র জনগোষ্ঠী, কিন্তু তবু তাদের অনেক বিকাশ আছে। তারা কবি মধুসূদনের বই বের করেছিলেন, ওই কী বলে যে ত্রিপুরার জমিদার, রবীন্দ্রনাথের বই বের করেছিলেন, রবীন্দ্রনাথকে দাওয়াত করে অনেকবার নিয়েছেন। বাংলা ভাষার প্রতি এখনও তাদের খুব আনুগত্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোনো কোনো কাজে, পরীক্ষা সংক্রান্ত এই পিএইচডি ইত্যাদি, আগরতলার লোকদেরকে আনলে প্রাণপণে খুশি হয়। কলকাতার প্রতি ওদের একটা বিদ্বেষ আছে যে কলকাতার লোকেরা তো আসে আমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, আমাদের উপরে কর্তৃত্ব করার জন্য। তো জাতীয়তাবাদ সম্পর্কে চিন্তা করার আরও অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে। বাংলাদেশ যদি সাম্প্রদায়িকতা বা এইটার মধ্যে নিজেদের মস্তিষ্ক আচ্ছন্ন রাখে তাহলে ভুল করবে। যারা হিন্দুর
মন্দির ভাঙছে, বাড়ি লুট করছে, তারা তো দুষ্কৃতিকারী, ডাকাতের দল। কোনোটার কি বিচার হয়েছে? এই কাজ তো ৭২ সাল থেকেই আরম্ভ হয়েছে। অনেক ধমক দিয়েছেন বঙ্গবন্ধু, পরের যারা শাসক জিয়াউর রহমান এরশাদ ধমক দিয়েছেন, তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু সেইগুলো খুব একটা কার্যকর হয়নি। এবং আমাদের নেতাদের মস্তিষ্কে, বুদ্ধিজীবীদের মস্তিষ্কে এখনও ব্রিটিশের দেওয়া সেই সাম্প্রদায়িকতাবাদী ধারণা বদ্ধমূল হয়ে আছে। এইসব থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, জনজীবনের সমস্যাগুলো যতটা সম্ভব পর্যায়ক্রমে সমাধান করতে হবে, এবং জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ, সেই সঙ্গে শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নতি, সব মানুষের উন্নতি, এই ধরনের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা নিয়ে অগ্রসর হলেই বাংলাদেশ শক্তিশালী এবং সমৃদ্ধিশালী হবে।